নমস্কার। দীর্ঘ কয়েক বছরের রাজনৈতিক লড়াই আর শেষ পর্যন্ত এক ঐতিহাসিক পট পরিবর্তন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি সত্যি এক নতুন ভোরের সূচনা হলো? ব্রিগেডের সেই বিশাল মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে যখন জায়েন্ট কিলার শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন, তখন বাংলার সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, যে পরিবর্তনের আশায় তারা ভোট দিয়েছেন, সেই আশা কি পূরণ হবে, নাকি এটি কেবল ক্ষমতার হাত বদল? আজ আমরা বিশ্লেষণ করব শুভেন্দু সরকারের সামনের সেই 5টা কঠিন চ্যালেঞ্জ, যা নির্ধারণ করবে বাংলার ভবিষ্যৎ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমরা এমন একটা আলোচনা করব এই ডাবল ইঞ্জিন সরকার আসলে বাংলার জন্য কতটা সুবিধাজনক হতে পারে তা আপনাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। বাংলার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ যে তারা দলদাস হিসেবে কাজ করে। শুভেন্দু অধিকারীর প্রথম চ্যালেঞ্জ হবে পুলিশের আত্মবিশ্বাস ফিরিয়ে আনা। নিচুতলার কনস্টেবল থেকে ওপরতলার আইপিএস অফিসার পর্যন্ত একটা বার্তা দেওয়া যে এখন থেকে বিচার হবে আইপিসি মেনে, কোনো রাজনৈতিক দলের নির্দেশে নয়। কিন্তু সমস্যা হলো, যে পুলিশ এতদিন একতরফা নির্দেশ পালন করে অভ্যস্ত, তারা কি রাতারাতি নিরপেক্ষ হতে পারবে, নাকি ভেতরে ভেতরে পুরনো ব্যবস্থার প্রতি অনুগত থেকে যাবে? বাংলার ক্ষমতা পরিবর্তনের পর সাধারণত বিরোধী দলের ওপর হামলার একটা সংস্কৃতি দেখা যায়। শুভেন্দু অধিকারী বারবার বলেছেন তিনি বদলা নয় বদল চান, কিন্তু তার নিজের দলের উত্তেজিত কর্মীদের নিয়ন্ত্রণ করা এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ। যদি বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীদের ওপর পাল্টা আক্রমণ শুরু করে, তবে পরিবর্তনের দাবিটা ফিকে হয়ে যায়। শুভেন্দুবাবু কি পারবেন তার কর্মীদের শান্ত রেখে আইনি পথে বাকিদের ব্যবস্থা নিতে? ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোতে কলকাতা প্রায় নিরাপদ শহর হিসেবে উঠে আসে। বিজেপির সরকারের দাবি ছিল আগের সরকার আসল তথ্য লুকোতো। এখন নতুন সরকারের কাজ হবে সঠিক তথ্য তুলে ধরা, বিশেষ করে নারী সুরক্ষা এবং পস্কো কেসগুলোর দ্রুত নিষ্পত্তি করা। শুভেন্দুবাবু যদি দ্রুত চার্জশিট এবং সাজার হার বাড়াতে পারেন, তবে সাধারণ মানুষের ভীতি কাটবে। বাংলার পাড়ায় পাড়ায় যে দাদা সংস্কৃতি বা তোলাবাজি চলে, তা সরাসরি আইন শৃঙ্খলার সঙ্গে যুক্ত। অনেক ক্ষেত্রে দেখা যায় রাজনৈতিক ছত্রছায়ায় থাকা দুষ্কৃতীরাই এলাকা নিয়ন্ত্রণ করে। শুভেন্দু অধিকারীর সামনে চ্যালেঞ্জ হলো এই যে লোকাল ডনদের, এদের মেরুদণ্ড ভেঙে দেওয়া। তারা যে দলেরই হোক না কেন, বিশেষ করে প্রমোটিং বা সিন্ডিকেট নিয়ে যে অভিযোগগুলো সাধারণ মানুষের মনে ক্ষোভ তৈরি করছে, তা নির্মূল করতে হবে। এতদিন নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী আসতো, কিন্তু ভোট মিটে গেলেই তারা চলে যেত। শুভেন্দুবাবুর সরকার কি কেন্দ্রীয় বাহিনীর ধাঁচে রাজ্য পুলিশের ট্রেনিং বা পরিকাঠামো বদলাবে? পুলিশের মডার্নাইজেশন বা সাইবার ক্রাইম দমনে বিশেষ জোর দেওয়া এই সময়ের সবথেকে বড় দাবি। আমরা দেখেছি অতীতে ভুক্তভোগী পরিবারগুলো থানায় গিয়েও অভিযোগ জানাতে পারতো না, কিন্তু এখন কি সেই ছবিটা বদলাবে? শুভেন্দু অধিকারীর সোমবারের বৈঠক কি কেবলই একটি রুটিন মিটিং, নাকি নবান্ন থেকে লালবাজার পর্যন্ত একটা কড়া বার্তা পৌঁছবে? দর্শক হিসেবে আপনারা কি মনে করেন, বাংলার পুলিশ কি পারবে তাদের হারানো সম্মান উদ্ধার করতে, নাকি রাজনীতির গেরুয়া রং খাকি প্যান্টের ওপর গিয়ে বেশি চেপে বসবে? সাধারণ মানুষের একটা ক্ষোভ হলো, তদন্ত তো চলে বছরের পর বছর, কিন্তু দোষীরা কোনোদিন শাস্তি পায় না। ইডি বা সিবিআই যখন তদন্ত করে, তখন তা আইনি মারপ্যাচে আটকে যায়। শুভেন্দু সরকারের সামনে প্রথম চ্যালেঞ্জ হলো স্পেশাল ট্রাইব্যুনাল বা বিশেষ আদালত গঠন করা, যেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ দুর্নীতি বা রেশন দুর্নীতির বিচার শেষ হবে। মানুষ আর টিভির পর্দায় টাকা উদ্ধারের ছবি দেখতে চায় না, তারা অপরাধীদের শ্রীঘরে দেখতে চায়। শুভেন্দুবাবু বলেছেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। এর মানে হলো দুর্নীতি শুধু ব্যক্তিগত স্তরে নয়, তা ফাইল এবং সিস্টেমের ভেতরে ঢুকে গেছে। শিক্ষা দপ্তর থেকে শুরু করে পুরসভা, যেখানে ফাইল নাড়াতে গেলে কাটমানি বা তোলা দিয়ে হতো, সেই চেইনটা ভাঙা খুব কঠিন। শুভেন্দু অধিকারীকে এমন একটা ডিজিটাল পরিকাঠামো তৈরি করতে হবে, যেখানে মানুষের সঙ্গে সরকারি কর্মীর সরাসরি যোগাযোগ কম হবে। প্রশাসনিক আমলাতন্ত্রের ভেতরে যারা এই দুর্নীতির অংশীদার ছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, নাকি তাদের দিয়েই কাজ চালানো হবে, সেটাই এখন দেখবার বিষয়। অমিত শাহের সেই চার্জশিটে একটি বড় দাবি ছিল গরিব মানুষের লুটে নেওয়া টাকা ফিরিয়ে দেওয়া। সরকার কি পারবে অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই টাকা দিয়ে বঞ্চিত চাকরি প্রার্থীদের ক্ষতিপূরণ দিতে? শুভেন্দু অধিকারী যদি এই অ্যাসেট রিকভারি প্রক্রিয়া শুরু করতে পারেন, তবে তা হবে ভারতবর্ষের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। এটি করতে গেলে আইনি লড়াই হবে দীর্ঘ, কারণ প্রভাবশালীরা সুপ্রিম কোর্টে পর্যন্ত যাবেন। সন্দেশখালী এবং আরজি করের ঘটনা কেবল অপরাধ নয়, এটি ছিল ক্ষমতার অপব্যবহারের চরম নিদর্শন। শুভেন্দু সরকারের কাছে দাবি হলো মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি,
ভুক্তভোগী পরিবারগুলো বছরের পর বছর বিচার পায়নি, কারণ স্থানীয় দাদারা ছিল পুলিশের ধরাছোঁয়ার বাইরে। শুভেন্দুবাবুকে প্রমাণ করতে হবে যে তার আমলে কোনো প্রভাবশালী তকমা বিচারককে প্রভাবিত করতে পারবে না। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিশন গঠনের যে কথা বলা হয়েছে তা কার্যকারিতা নিয়ে প্রশ্ন আছে। এর আগেও অনেক কমিশন গঠিত হয়েছে যারা রিপোর্ট দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শুভেন্দু সরকারকে নিশ্চিত করতে হবে যে এই কমিশনের রিপোর্ট শুধু লাইব্রেরিতে ধুলোয় জমালে হবে না, বরং সেই রিপোর্টের ভিত্তিতে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। টাকা উদ্ধার হয়েছে পাহাড় সমান। আমরা দেখেছি খাটের তলায় বা ফ্ল্যাটের আলমারিতে কোটি কোটি টাকা, কিন্তু সেই টাকা কি বাংলার সাধারণ মানুষের ঘরে ফিরবে? যারা যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি পাননি, শুভেন্দু অধিকারী কি তাদের মুখে হাসি ফোটাতে পারবেন? দুর্নীতির বিষ বৃক্ষ উপড়ে ফেলা কি এত সহজ, যখন তার শিকড় একেবারে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে? আপনারা কি মনে করেন শাস্তি কি শুধু চুনোপুটিরাই পাবে, নাকি রাঘব গোয়ালদেরও জেলে তোলা হবে? কমেন্টে আপনাদের ক্ষোভ বা আশা আমাদের অবশ্যই জানাবেন। বাংলার ছেলেমেয়েরা বেঙ্গালুরু, পুনে বা হায়দ্রাবাদে গিয়ে আইটি সেক্টর কাঁপাচ্ছে। আজ কলকাতায় তারা সুযোগ পাচ্ছে না। শুভেন্দু সরকারকে শুধু ভারী শিল্প নয়, বরং আইটি এবং সার্ভিস সেক্টরে জোর দিতে হবে। নিউ টাউন বা সেক্টর 5-এর মতো আরও টেক হাব জেলা স্তরেও নিয়ে যেতে হবে। যদি ঘরের ছেলে ঘরে থেকে 10 থেকে 15,000 টাকাও আয় করতে পারে, তবে সে অন্য রাজ্যে গিয়ে অনিশ্চিত জীবন বেছে নেবে না। বাংলার শিল্পায়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে জমি সমস্যা। সিঙ্গুর বা নন্দীগ্রামের স্মৃতি এখনও শিল্পপতিদের মনে টাটকা। গভীর বিশ্লেষণ করলে দেখা যাবে শুভেন্দু অধিকারী নিজেই নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ ছিলেন। এখন মুখ্যমন্ত্রী হিসেবে তার প্রধান কাজ হবে শিল্পপতিদের এই ভরসা দেওয়া যে বাংলায় জমি সমস্যা আর নেই। বিনিয়োগকারীদের জন্য সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স বা দ্রুত সরকারি অনুমোদনের ব্যবস্থা করতে হবে। শিল্পপতিরা যেন কোনো পলিটিক্যাল সিন্ডিকেটের দোয়ায় না থেকে সরাসরি সরকারের সঙ্গে ব্যবসা করতে পারেন, সেই পরিবেশ তৈরি করতে হবে। বাংলার প্রতিটি জেলার একটি বিশেষত্ব আছে, যেমন ধরুন বীরভূমের হস্তশিল্প বা নদিয়ার তাঁত। বড় কলকারখানা তৈরি হতে সময় লাগে, কিন্তু ক্ষুদ্র বা মাঝারি শিল্পে দ্রুত কর্মসংস্থান সম্ভব। শুভেন্দু সরকার যদি এই শিল্পের জন্য আধুনিক মার্কেটিং এবং ঋণের ব্যবস্থা করতে পারেন, তবে গ্রাম বাংলার অর্থনীতি চাঙ্গা হবে। অন্নপূর্ণা ভাণ্ডারের মতো প্রকল্প সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘস্থায়ী নীরবতা আসবে একটা ক্ষুদ্র শিল্প থেকেই। করোনা ভাইরাসের সময় আমরা দেখেছি বাংলার কত লক্ষ লক্ষ মানুষ বাইরে কাজ করেন। সরকারের কাছে কোনো সঠিক তথ্য বা ডেটাবেস নেই যে কতজন শ্রমিক বাইরে আছেন। শুভেন্দু অধিকারীর উচিত একটি মাইগ্রেন্ট ওয়ার্কার্স কল্যাণ বোর্ড তৈরি করা, যারা বাইরে কাজ করেন তাদের জন্য বীমা নিশ্চিত করা এবং তাদের ক্ষমতা অনুযায়ী বাংলার কর্মসংস্থানের ব্যবস্থা করা। অসমের টাটা সেমিকন্ডাক্টর প্ল্যান্টের মতো বড় প্রজেক্ট যদি বাংলায় আসে, তবে তা শ্রমিকদের ফেরার স্বপ্নকে অনেকটা সার্থক করবে। বাংলার ভৌগোলিক অবস্থান দক্ষিণ পূর্বে এশিয়ার গেটওয়ে হিসেবে পরিচিত। হলদিয়া এবং প্রস্তাবিত তাজপুর বন্দরের আধুনিকরণ শিল্পায়নের প্রতি গতি বাড়িয়ে দিতে পারে। শুভেন্দু অধিকারী হলদিয়ার ভূমিপুত্র এবং হলদিয়ার ডেভেলপমেন্ট অথরিটির প্রাক্তন চেয়ারম্যান হিসেবে এই পরিকাঠামো খুব ভালো বোঝেন। লজিস্টিক এবং ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করা তার জন্য একটা স্ট্রং পয়েন্ট হতে পারে। আজও শিয়ালদা বা হাওড়া স্টেশনে গেলে দেখা যায় হাজার হাজার যুবক ট্রেনে উঠছে, বুক ভরা দীর্ঘশ্বাস আর হাতে একটা তল্পা নিয়ে। তারা কি কেউ ইচ্ছে করে বাড়ি ছাড়ে, নাকি বাধ্য হয়? শুভেন্দু অধিকারী কি পারবেন সেই মায়েদের চোখের জল মুছতে, যারা উৎসবের দিনেও তাদের সন্তানের বাড়ি ফেরার অপেক্ষায় বসে থাকেন? বিনিয়োগ আসবে বললেই কি চলে আসবে, নাকি সিন্ডিকেট রাজ চিরতরে বন্ধের গ্যারেন্টি দিতে হবে? আপনি কি মনে করেন টাটা বা আম্বানির মতো বড় নামগুলো কি আবারও বাংলায় ফিরবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বিগত কয়েক বছরে বাংলার কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল বা লোগো লাগানো নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত চরমে ছিল। শুভেন্দু সরকারের প্রথম কাজ হবে আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী কিষাণ নিধি এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো প্রকল্পগুলো কোনো বাধা ছাড়াই মানুষের কাছে পৌঁছে দেওয়া। এর ফলে সাধারণ মানুষ বছরে প্রায় 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন। এটি সরাসরি মানুষের পকেটে স্বস্তি দেবে, যা শুভেন্দু সরকারের জনপ্রিয়তা বাড়াতে সহায়ক হবে। সাধারণত কেন্দ্রের শাসক দল এবং রাজ্যের শাসক দল এক হলে প্রশাসনিক জটিলতা অনেকটা কম থাকে। নীতি আয়োগ থেকে শুরু করে অর্থ কমিশন, বাংলার জন্য বিশেষ প্যাকেজ বরাদ্দ আদায় করা শুভেন্দু অধিকারীর জন্য সহজ হবে। গঙ্গাসাগর মেলা বা জাতীয় সড়ক সম্প্রসারণের মতো বড় প্রজেক্টগুলোতে কেন্দ্রের 100% ফান্ডিং পাওয়া সহজ হবে। এটি রাজ্যের কোষাগারের ওপর চাপ কমাবে এবং ঋণে জর্জরিত বাংলার অর্থনীতিকে কিছুটা স্বস্তি দেবে।
অনেকে মনে করেন ডবল ইঞ্জিন মানেই কি, তবে রাজ্যের স্বায়ত্তশাসন বা ক্ষমতা কমে যাওয়া? ফেডারেল কাঠামো বা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় রাজ্যের নিজস্ব কিছু ক্ষমতা থাকে। চ্যালেঞ্জ হলো দিল্লির সব নির্দেশ কি অক্ষরে অক্ষরে পালন করতে গিয়ে শুভেন্দুবাবুর সরকার বাংলার নিজস্ব আবেগ বা বিশেষ প্রয়োজনকে গুরুত্ব দিতে পারবে? কৃষি বা শিক্ষার মতো বিষয়গুলো যা যুগ্ম তালিকায় আছে, সেখানে কেন্দ্র ও রাজ্যের সমন্বয় ঠিক কতটা মসৃণ হয় সেটাই এখন দেখবার। এতদিন নবান্ন এবং দিল্লির নর্থ ব্লকের মধ্যে যে ইগোর লড়াই ছিল, তার অবসান হওয়ার কথা। অনেক আইপিএস বা আইএএস অফিসাররা যারা কেন্দ্রের সঙ্গে সংঘাতে জড়িয়েছিলেন, তাদের ভূমিকা এখন কি হবে? শুভেন্দু অধিকারীকে এমন একটা টিম তৈরি করতে হবে যারা কেন্দ্রের দেওয়া টাকা বা প্রকল্পের সৎ ব্যবহার করতে জানে। অডিট এবং ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা থাকলে বাংলার জন্য কেন্দ্রের টাকা আসার রাস্তা আরও প্রশস্ত হবে। বিরোধী থাকাকালীন শুভেন্দু অধিকারী যা যা দাবি করেছেন, এখন ক্ষমতায় এসে সেগুলো কার্যকর করবার চাপ তার উপরে থাকবে। কেন্দ্র টাকা দিচ্ছে কিন্তু রাজ্য দিচ্ছে না, এই অভিযোগ আর চলবে না। এবার যদি কোনো প্রকল্প ব্যর্থ হয়, তবে তার দায়ভার সরাসরি রাজ্য এবং কেন্দ্র উভয়কেই নিতে হবে। অর্থাৎ ডাবল ইঞ্জিনে যেমন গতি বাড়ে, তেমনি কোনো যান্ত্রিক ত্রুটি হলে তার ঝুঁকিও দ্বিগুণ। ডাবল ইঞ্জিন মানে কি শুধুই মোদি এবং শুভেন্দুবাবুর জুটির ম্যাজিক, নাকি এটি বাংলার প্রাপ্য অধিকার বুঝে নেওয়ার একটা নতুন উপায়? এতদিন আমরা দেখেছি রাজ্যের নাম করে কেন্দ্রের সঙ্গে লড়াই, কিন্তু এখন সেই লড়াইয়ের জায়গায় কি ফিরবে সহযোগিতার হাত? মনে রাখবেন, ইঞ্জিনের শক্তি বাড়লে ট্রেনের গতি বাড়ে ঠিকই, কিন্তু ট্র্যাক বা রাস্তা যদি ঠিক না থাকে, তবে তার বিপদও কিন্তু ডাবল। আপনারা কি মনে করেন, ডাবল ইঞ্জিন সরকার কি পারবে বাংলার ঋণের পাহাড় কমিয়ে সমৃদ্ধি ফেরাতে? কমেন্টে আপনাদের যুক্তি অবশ্যই দেবেন। শুভেন্দু অধিকারী তার ভাষণে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমি এখন সকলের মুখ্যমন্ত্রী, কোনো রাজনৈতিক কচকচানি নয়। বর্তমানে 46% মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, কিন্তু লক্ষ্য হলো 60%। এই যে বাকি 14% মানুষের মন জয় করা, এই মনটা জয় করতে গেলে হিন্দু মুসলিম মেরুকরণ নয়, বরং সুশাসন বা গুড গভর্নেন্সের প্রয়োজন। বিরোধী দলের সমর্থকদের মনে যে আতঙ্ক থাকে, তা সরকার পরিবর্তনের পর তা দূর করা হলো শুভেন্দু অধিকারীর দায়িত্ব। তিনি কি পারবেন এমন এক বাংলা গড়তে যেখানে রাজনৈতিক পরিচয় বড় হবে না? পরিবর্তনের এই পথ যেমন বড় বড় প্রতিশ্রুতিতে ভরা, তেমনি চ্যালেঞ্জের কাঁটাও অনেক। শুভেন্দু অধিকারী নিজেকে জায়ান্ট কিলার প্রমাণ করেছেন ভোটে জিতে, কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে তিনি স্টেটসম্যান হতে পারবেন কিনা তার উত্তর দেবে সময়। সোমবার রাইটার্সে তার প্রথম বৈঠকই বলে দেবে আগামীর দিশা। আপনার কি মনে হয়, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলা কি তার হারানো গৌরব ফিরে পাবে, নাকি সমস্যাগুলো একই থেকে যাবে? নিচে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামত দিতে শিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।